যত রকম গল্পই থাকুক না কেন, বাঙালি কিন্তু একটা বিষয়ে সবাই একমত, বাঙালি ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসে। চিরকাল বাঙালি ভূতের খুব জনপ্রিয়তা রয়েছে। তো সেই ভূতের গল্প সামনেই পর্দায় আসছে। এবার এই ভূতের গল্পের যিনি পরিচালক, তাকে কিন্তু আমরা ক্যামেরার সামনে খুব একটা পাই না। তিনি ক্যামেরার পিছনে থাকতে ভালোবাসেন এবং লাইটস ক্যামেরা অ্যাকশন বলতেই তিনি বেশি স্বচ্ছন্দ। কিন্তু আজকে এবিপি লাইভ সেই পরিচালককে কার্যত ধরে বেঁধে ক্যামেরার সামনে এনে বসিয়েছে গল্প করতে। আজকে এবিপি লাইভের আমাদের অতিথি অরিত্রদা, ওয়েলকাম টু এবিপি লাইভ। আমি যেটা দিয়ে শুরু করলাম যে ভূতের গল্প, ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই ছবিটা আসছে। তো তোমার এর আগের ছবিগুলো যদি দেখি, ব্রহ্মাজানন, গোপন কমটি, ফাটাফাটি, বাবা বেবিও, সেখানে সম্পর্কের গল্প, সমাজের কথা, কিছু সমাজের ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানানোর কথা, এই ধাঁচের গল্প আমরা পেয়েছি। সেখান থেকে একদম ছক ভাঙা এই ভানুপ্রিয়া ভূতের হোটেল। কেন এই ভূতের গল্প বলার প্ল্যানটা কেন এবং কোথা থেকে? বলি যে এই গল্পটা হচ্ছে এর ভাবনা চিন্তা সমস্তটা হচ্ছে জিনিয়াই এইটা ওরা একটা এমনি আমাদের অফিসে খুব একটা আমরা কোর যারা মেইন টিম খুব একটা ছুটি পাই না। আমরা ওই 3-4 দিনের একটা মাঝে সাঝে একটা ছুটি পাই কোনো ক্রমে, সেটাতে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই। তো জিনিয়া, নন্দিতাদি, শিবুদা এরা সবাই মিলে কালিম্পং বেড়াতে গেছিল এবং কালিম্পংয়ে ওর যে হোটেলটায় ছিল সেই হোটেলটাতে মাঝে মাঝে ওর মনে হতো যে ওই ইরি ফিলিং একটা সারাক্ষণই ওর ওরকম মনে হতো। সেখানে গিয়ে মূলত ওই হোটেলটাকে দেখা, তারপরে হচ্ছে ওর করিডোর, তারপর ও সকালবেলায় হাঁটতে বেরোতো, ওর আশেপাশের জায়গা দেখে ওর মনে হয়েছিল যে এইরকম যদি একটা গল্প ভূতের কিছু, মানে তখন আমরা প্ল্যান করছিলাম কিছু একটা ছবি একসাথে আবার নতুন কিছু কাজ করব, তখন মনে হয়েছিল যে এবার যদি ভূতটা নিয়ে কিছু করা যায়। আর ওর নিজেও ভূতের গল্প ভালোবাসে বা ভূতের ছবি দেখতে ভালোবাসে, আর জানতো আমিও খুব এনজয় করি যে এগুলো দেখতে। তখন ও এসে ওখানেও গল্পটা ভাবে এবং গল্পটা ভেবে নন্দিতাদি এবং শিবুদাকে বলে যে আমি যদি নেক্সট আমাদের গল্পটা যদি এরকম ভূতের হয় তো কেমন হবে। এরকম ও একটা ভেবেই ফেলে ওখানে, যে ওর ওয়ানলাইনার একটা ভেবে ফেলে, সেটা বলে তাদের যে এইটা হচ্ছে আমার ওয়ানলাইনার। তো নন্দিতাদি শিবুদা দুজনেরই খুব ভাল লাগে। তারপরে ওরা বলে যে গল্পটাকে তাহলে এবার ডেভেলপ করো। এবং ফিরে এসে ও এটা আমায় জানিয়ে বলে যে নেক্সট আমাদের গল্পটা হচ্ছে এই। তো ওয়ানলাইনারটা শুনে আমার ভীষণ পছন্দই হয়েছিল, পরে তো গল্পটা শুনেও ভালো লেগেছিল, কিন্তু আবার উল্টো দিকে চিন্তায়ও পড়ে গেছিলাম যে পাওয়ার পরে। তার কারণ হচ্ছে এই ধরনের গল্প মানে আমি বলছি এখানে অ্যাচিভ করা কিছু কিছু ব্যাপারে একটু টাফ, মানে টাফ বলতে গেলে টেকনিক্যাল দিক থেকে আমরা যেটা বলি যে এই গল্প অনেকটা বেশি মানে গ্রাফিক্স ডিমান্ড করে, সেইটা আমাদের বাংলায় কতটা আমরা অ্যাচিভ করতে পারবো, মানে তারপরে হচ্ছে এটা দিন মানে কিছু কিছু ভৌতিক জিনিস শ্যুট করতে যে সময়টা লাগে সেইগুলো ভেবে কতটা আমি পৌঁছতে পারবো সেটা নিয়ে একটু চিন্তাই ছিলাম যে ওই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবো। আর একটা জিনিস যেটা নিয়ে খুব মজার লেগেছে, একটু এগিয়ে বলছি আর কি আমি, যে করতে করতে সেটা হচ্ছে যে কোনো একটা এর আগে যে ধরনের ছবি করেছি সেই ছবিগুলোর কোনো না কোনো একটা রেফারেন্স পয়েন্ট থাকে আমাদের কাছে, মানে যে আমি ভাবতে পারি যে এই ছবিটা তো এরকম একটা হয়েছিল বা ওরা কি শ্যুট করেছিল। ভূতের সিনেমা দেখতে বসে দেখি যে কারুর সাথে কারুর কোনো রেফারেন্স নেই, মিল নেই। মানে একটা ভূত এই সময় যদি এই ইন্টারভিউটা দিতে বসে কি বলতে পারে কেউই আমরা জানি না, এবং সেটা হচ্ছে প্রত্যেকেরই নিজের ভাবনা যে আমার ভূত এরম বলবে, সেটা লোকের কতটা ভালো লাগবে আমি সেটাও জানি না। এই তো কোনো রেফারেন্স না, আমার ভূতটা আমার মতো, প্রত্যেকেরই ভূত কিন্তু আলাদা। এবং সব থেকে মজার যেটা হচ্ছে যে এক একটা বাজেটে এক একটা ভূত তৈরি হয়েছে। সেখানে আমি বাংলায় বসে একটা ছবি বানাচ্ছি, সেই বাজেটটা মাথায় রেখে কি কি করতে পারে এবং কি ধরনের অ্যাক্টিভিটিস ওদের থাকবে সেটাই আমরা নিজেরা যখন বসে বসে হোমওয়ার্ক করতাম নিজেরাই হাসতাম। মানে বলতাম যে আমার টিম মেম্বারদের বলতো আচ্ছা তুই বলতো এই সময় এটা কি, ওর অ্যাক্টিভিটি কি হতে পারে, ও বলতো এরকম হতে পারে, আমি বলতাম এরকম হতে পারে। এইভাবে মজার ভাবে এই ফিল্মটাকে আমরা বানাবার চেষ্টা করেছি। দেখো, একটা কথা অনস্বীকার্য যে বাংলায় অন্যান্য ধারার ছবি যতটা হয় সেই তুলনায় অনেকটা কম ভূতের ছবি হয়। আর আরেকটা চ্যালেঞ্জের দিক হলো, মানে আমার যেটা মনে হয় যে বাঙালি এখন শুধু বাংলা ছবি দেখে না, বিভিন্ন ভাষার ছবি দেখে। মানে তাদের টেস্ট কিন্তু মানে তারা অনেক ওই খুব কম্প্যারিজন শুরু করে আর কি তারা।
সেই জায়গা থেকে সেই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে বাংলায় দাঁড়িয়ে বাংলার লোকেশন, বাজেট অবভিয়াসলি, সেই জায়গা থেকে একটা ভূতের ছবিকে নিয়ে আসা, যদিও এটা সম্পূর্ণ ভূতের ছবি না, হরর কমেডি বলছি আমরা তো, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করলে? প্রথমত একটা বলি যে আমরা একে শুধু হরর কমেডি আমি নাম দিইনি, আমি আর জিনিয়া দিইনি, এটাকে আমরা নাম দিয়েছি ত্রয়ী বলি এটাকে আমরা, যে হরর কমেডি রোম্যান্স, ভরপুর কিন্তু প্রেম আছে এটার মধ্যে, ভয়ও আছে, হাসিও আছে, প্রেমেরও ছবি। হ্যাঁ, বাঙালি প্রেম ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তো এই তিনটে মিলে কিন্তু এই ছবিটা। তো হ্যাঁ, ডেফিনেটলি ওইটা তো মাথায় ছিলই যে যেটা তুমি বললে যে এই জিনিসটাকে যখন আনবো যে এই সমালোচনা হবেই, সেটা ভেবেই মানে আমি জানি যে এটা কিরকম একটা হয়ে গেল। ওই ছবিটায় তো আমরা হিন্দিতে দেখেছিলাম কত কি হয়েছিল, তো সেটাই আমাদের কাছে মানে আমাদের টেকনিক্যাল টিমের কাছে সেটাই চ্যালেঞ্জ ছিল। কেন দেখো, গল্প, কন্টেন্ট এবং অভিনয় এই দুটো আমি মনে করি বাংলায় অনেকের থেকে ভালো। কন্টেন্ট এবং অভিনয় মানে আমাদের যারা অভিনেতারা আছেন এখানে এবং যা কন্টেন্ট হয় সেটা সবার মানে অনেকের থেকে ভালো। সমস্যাটা যেটা হয় এবং অনেক বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ টেকনিক্যাল টিমও আমি বলবো দুর্দান্ত। তার কারণ হচ্ছে আমাদের এখানকার অনেক ভালো টেকনিক্যাল পার্সন আছে যারা বম্বেতে গিয়ে চুটিয়ে কাজ করছেন। সমস্যাটা হয়ে যায় বাজেটটা, সময়টা, একদম যে সময়ে আমরা যে বাজেটে কাজ করি সেটাই একটা সমস্যার হয়ে যায়। সেইটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং সেই দিকগুলো ভেবে মানে বসে আমরা আলোচনা করেছি যে এই জিনিসগুলোই সব থেকে সময় লাগবে, এইগুলোর পেছনে যতটা পারি সময় দেওয়ার চেষ্টা করেছিলাম, যে যাতে দেখে না হট করে কেউ বলে যে ধরো হিন্দিটা অনেক ভালো ছিল বা অন্যান্য ভাষায় আরো বেটার হচ্ছে, এরা কি হাসির বানিয়ে দিল। সেইটাকে চেষ্টা করেছি, আমি জানি না সেটা দর্শকরা আরো দেখে বলতে পারবেন, কিন্তু ওইটাকে ধরা মানে ওই জায়গাগুলো যে জায়গাগুলো বুঝতে পেরেছি যে অ্যাচিভ করাটা কঠিন, সেই জায়গাগুলোর সময়টা আমরা বেশি দিয়েছি। তুমি যে সময় দাঁড়িয়ে কাজ করছো এবং তোমার থেকে আরও অনেক ভালো ছবি উপহার পাওয়া বাকি দর্শকদের ডেফিনেটলি, কিন্তু তোমার সময় দাঁড়িয়ে আরও অনেক পরিচালক কাজ করছেন, তারা কেউ তোমার থেকে বেশি অভিজ্ঞ, কেউ কম অভিজ্ঞ। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিবুদা এবং নন্দিতাদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তোমাকে অন্যান্য পরিচালকের থেকে কতটা এগিয়ে রাখে বলে তুমি মনে করো, বা আদৌ কি এগিয়ে রাখে? এগিয়ে পিছিয়ে রাখার কথাটা আমি বলবো না, মানে আমার কাছে এই তুলনাটা আনা খুব কঠিন। প্রত্যেকেই যারা কাজ করছেন তারা খুবই ভালো কাজ করছেন, তারা তাদের মতন কাজ করছেন। আমি যেমন একটা ধরনের কাজ করি, তারাও তাদের ধরনের। এইটা এই আর্ট ফর্মটাকে নিয়ে কে এগিয়ে কে পিছিয়ে আমি বলবো না। সব থেকে যেটা বলবো, হ্যাঁ ডেফিনেটলি যে সুবিধাটা হয়তো আমি পাই যে এরকম দুজন বড় মাপের পরিচালকের সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায় সব সময়। তাদের আইডিয়াস বা তাদের অভিজ্ঞতাটা সবসময়, আজকে নন্দিতাদির আজকে প্রায় 30-40 বছরের একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছুই মানে কিছু সময় কোথাও আটকে গেলে তাদের কাছে এসে সেই জিজ্ঞেসটা করা যায় যে এই জায়গাটা আটকে গেছি কিভাবে, গাইডেন্সটা হয়তো সেই জায়গায় কিছুটা আমি অ্যাডভান্টেজ পেয়ে থাকি, যে যেহেতু আমি তাদের ছাত্র সমতা, তাছাড়াও তাদের আমি অ্যাসিস্টও করি, চিফ হিসেবে তাদের সাথে কাজ করি, তো সেখানে ইজিলি অ্যাক্সেসেবল। আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে এই জায়গাটা আমি আটকে গেছি, একটু হেল্প করে দাও, বা কিভাবে কি করতে পারি। সেই সুবিধাটা তো কিছুটা একটু পাইও, বা সুবিধাটা হচ্ছে যে তারা যে ধরনের ছবি বানান, আমি নানান ধরনের ছবির সাথেও সারা বছর মানে যেহেতু তাদের সাথে কাজ করি যুক্ত থাকতে পারি। ইজিলি আমাকে টেকনিক্যাল টিম বা তাদের যে টেকনিক্যাল টিম আছে সেই জায়গাগুলোতে অ্যাক্সেস আছে, তো সেই সুবিধাগুলোতে একটু পাই। মানে এখান থেকে এটা বলতে পারবো যে আমার মানে কপাল ভালো যে আমি এরকম দুটো মানুষের সান্নিধ্যে এখন আছি। উইন্ডোজের বাইরে অন্য যে কোনো প্রযোজনা সংস্থা থেকে ছবি পরিচালনা করার ডাক পেলে কাজ করবে? এখানে প্রথমত হচ্ছে এই ডাক একদম যে পাইনি তা নয়, পেয়েছি, পাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু দেখো ইচ্ছা হয়তো আছে, কিন্তু ব্যাপারটা কি জানো তো, সব থেকে যেটা হচ্ছে এটা আমার নিজের বাড়ির মতন হয়ে গেছে। সব থেকে হচ্ছে এখানে যে স্বাধীনতা পেয়ে আমি কাজ করি, তারাও জানেন আমার পাগলামোটা, মানে যে পাগলামোটা আমি করতে পারি সেটা তারা কিছুটা প্রশ্রয় দিয়েও থাকে। সেইগুলো কিছু কিছু মানে কমফোর্ট জোনটা এখানে কিছু কিছু জায়গায় একটু মানে বেশি পেয়ে থাকি, মানে এত বছর আছি বলে হয়তো। তো
তো সেইখান থেকে একটু কিন্তু কিন্তু ভাব তো আছি, মানে যতই হোক এটা তো আমার নিজের, মানে আজকে শুরুর দিন থেকে উইন্ডোজের সাথে আছি, মানে উইন্ডোজের আজকে 25 বছরের মধ্যে 19 বছর ধরে আমি আছি এই সংস্থার সাথে, এই দুটো মানুষের সাথে। তাই একটা যে বন্ডিং হয়ে গেছে, যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে আমি হাঁ করলে তারা বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি, কোথায় আটকে গেছি। তো সেই কমফোর্ট জোনটা হয়তো অনেক সময় ছাড়তে ইচ্ছা করে না, মানে সেটাতেই থাকতে ইচ্ছা করে। আর একটা হয় না, মানে মায়ের সাথে নিজেকে মজা করে বলি যে ওই পুরোনো দিনের সেই ফুটবলাররা হয় না, যে যে জার্সি পরে একবার খেলা শুরু করলেন রিটায়ারও করেন ওই জার্সি পরেই, মানে ওই ক্লাবের প্রতি ভালোবাসাতে ওই ক্লাবটাকে নিয়েই পুরো থেকে গেলেন। মানে আমি যেমন বলছি যে সুব্রত ভট্টাচার্য তো এত ভালো প্লেয়ার ছিলেন, যে কোনো ক্লাবেই যেতে পারতেন, কিন্তু সারা জীবন মোহনবাগানকেই থেকে গেছেন, ওই জার্সিটাকেই ভালোবেসে থেকে গেছেন। মনোরঞ্জনও যেমন ইস্টবেঙ্গলের হয়েই থেকে গেলেন সারা জীবন, সেরকম আমিও হয়তো ওরকমই, যে জার্সিটা একবার পরেছি, যতটা পারবো মানে সেই জার্সিটাকে সম্মান দিতে সেই জায়গায় থেকে যেতে চাই। বাংলা ছবির বক্স অফিস কালেকশন, কোন ছবি কতটা হিট করলো, কতটা ফ্লপ করলো, সেটা নিয়ে প্রচুর তরজা চলছে সোশ্যাল মিডিয়ায়। তার ফলে যেটা হচ্ছে, দর্শকরা খুব বিভ্রান্ত হচ্ছেন, মানে ছবি তারা দেখছেন ভালো লাগছে, কিন্তু এই বক্স অফিস কালেকশন এইসব নিয়ে একটা অদ্ভুত বিতর্ক তৈরি হচ্ছে, যেটাতে দর্শকরা খুব বিভ্রান্ত হচ্ছেন। তারা বুঝতে পারছেন না যে কোন ছবি কতটা হিট, কতটা ফ্লপ, কতটা সাফল্য পাচ্ছে। তো এই যে একটা প্রবণতা, টলিউডের অংশ হিসাবে তো কাজ করছো, আগে অনেক দিন কাজ করবে, এইটা কাজে এফেক্ট ফেলবে, কাজের ক্ষতি করবে, বা দর্শকদের মনে একটা টলিউড নিয়ে বা ইন্ডাস্ট্রি নিয়ে একটা নেগেটিভ প্রভাব ফেলবে, এরকম মনে হয়? সেটা আমার একটা জিনিস মনে হচ্ছে যে খুব বিভ্রান্তকর জিনিস গেলে তো ক্ষতি হবেই, ডেফিনেটলি হবেই। যে আমি একটা ছবির হয়তো যে টাকা রোজগার করেনি বা কিছু, সেটা আমি একটা মিথ্যে সংখ্যা দিলাম, পরবর্তীকালে কোনো প্রডিউসার এসে দেখলেন যে সংখ্যাটা, মানে ভাবলেন যে ইনভেস্ট করব, সেখানে দেখলেন যে এই সংখ্যাটাই হয় না, তাহলে তো তারা দুদিন বাদে ইনভেস্ট করতে চাইবেন না। তা তো বুঝতেই পারবেন যে এই সংখ্যাটা ভুল সংখ্যা আমাদের ইন্ডাস্ট্রিতে দেওয়া হচ্ছে। একটা নতুন প্রডিউসার সে এসে দেখলো যে সংখ্যাটাই পাওয়া যায় না, একবার করে সে পালিয়ে চলে যাবে আর কি, এখানে ইনভেস্ট করবেন না। সেই দিক থেকে একটা ক্ষতি তো হবেই। কিন্তু আমার দর্শকদের দিক দিয়ে মনে হয় যে তারা অসম্ভব বুদ্ধিমান, তারা জানেন ভালো ছবি হলে কিন্তু তারা পাশে থাকে। সবসময় আমি দেখেছি তারা সেই ছবির পাশে থেকেছে। মানে আমার নিজের অভিজ্ঞতাতেই বলতে পারি যে যখন আমার ব্রহ্মাজানের গোপন কমিটি বেরিয়েছিল, সেটা একটা নন হলিডে রিলিজ ছিল, এবং তারপর কোভিড, হ্যাঁ সেটার পরের, কিন্তু আমি বলছি মার্চ মাসে ছবিটা রিলিজ করেছিল। সেই অর্থে কোনো স্টার কিন্তু ছিল না, শুধু স্টার বলতে ছিল হচ্ছে উইন্ডোজ আর নন্দিতাদি, শিবুদা। এছাড়া কিন্তু না আমি পরিচালক হিসেবে আমার প্রথম ছবি, না সোহম রীতাভরি প্রচুর ছবি করেছে, কিন্তু সেই ছবিটাও তো দর্শক নিয়েছিল, এবং নিয়েছিল মানে হিউজ 12 দিন চলেছে। সেই 12 দিনে যে টাকা রোজগার করেছিল, তার মানে তো দর্শক ভালো ছবিকে তারা বেছে নেন, যে তারা দেখতে যান। তাই আমার মনে হয় দর্শকরা ঠিক, কন্টেন্টটা যদি ঠিক থাকে, দর্শকরা ঠিক ছবিটাকে ওরা বেছে নিতে পারে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি ওইটা যেটা গোলমালে, সেটা হচ্ছে যে বারবার ভুল সংখ্যা দিলে বাইরের প্রডিউসাররা যদি যখন প্রডিউস করতে আসবে, তাদের কাছে একটা ভুল মেসেজ চলে যেতে পারে, সেই দিক থেকে ক্ষতি হতে পারে। টলিউডে কোন অভিনেতা এবং অভিনেত্রীকে এখনো পরিচালনা করা হয়নি, করার ইচ্ছে আছে? বাবা, আমি তো অনেকের সাথেই কাজ করিনি, মানে পরিচালক হিসেবে অনেকের সাথেই করিনি। হ্যাঁ, আমি পরিচালক হিসেবে বলছি। মানে দেবের সাথে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, সেটা কিরকম সিনেমা হবে বা কথা হয়েছে? না, সেরকম কথা ওর সাথে হয়নি, সেটা আমার আর জিনিয়ার মধ্যে কথা হয়েছে যে সেরকম যদি স্ক্রিপ্ট হয়, তাহলে দেব, তারপরে হচ্ছে আমাদের জিদ্দা, এই দুজনের সাথে আমরা তো কাজ করিনি। অঙ্কুশ আমার ভীষণ পছন্দের অভিনেতা, এদের সাথে কাজ করিনি। সেরকম স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি তাদের সাথে কাজ করবো, সেই বাজেটটাই যেতে হবে। যদি দেব এবং যদি আমি জিদ্দাকে নিয়ে কাজ করি, মানে দেব এবং জিৎ দুজনের একসঙ্গে আনার কথা বলছে, এটা কিন্তু না, 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 প্রচুর দর্শক চায়। না না না, একসাথে নয়, কিন্তু আমি বলছি যে কোনো স্ক্রিপ্ট যদি সেরকম হয়, তাহলে ডেফিনেটলি তাদের কাছে
প্রসেনজিৎদার কাছেও আমি কখনো কাজ করিনি, ঋতুদির সাথে মানে কাজ করেছি বলতে আমি শিবুদাকে অ্যাসিস্ট করার মাধ্যমে তাদের সাথে কাজ করেছি, নিজে কিন্তু নিজের পরিচালক ছবি হিসেবে হিসেবে তো মানে ড্রিম এটা একজন পরিচালকের, যে এই দুজন মানুষকে নিয়ে কাজ করার। মানে এরকম অনেকেই আছেন যাদের সাথে এখনো কাজ করার অভিজ্ঞতা হয়ে ওঠেনি, কিন্তু তারা এত ভালো কাজ করেন। তো যে কোনো ভালো অভিনেতা অভিনেত্রীর সাথে মনে হয় পরিচালকের একটা স্বপ্নই থাকে যে একবার না একবার কাজ করবে। কাকে পরিচালনা করতে গিয়ে নার্ভাস লাগতে পারে? এখনো অবধি না, ভবিষ্যতে মানে এরকম কি কেউ আদৌ ইন্ডাস্ট্রিতে রয়েছেন যাকে অ্যাকশন কাট বলতে গিয়ে নার্ভাস লাগলেও লাগতে পারে? শিবুদা, আর কাউকে হবে না, সিরিয়াসলি বলছি। ওটা করতে গেলে কিন্তু ভীষণ নার্ভাস হবো, কারণ একদিকে গুরু, একদিকে পরিচালক নাম করা, একদিকে প্রযোজক, আবার ওরকম একটা ভালো অভিনেতা, ওই একমাত্র ওনার কাছে গেলেই মনে হয় আমি নার্ভাস হয়ে যাব। এই শিবুদার কথা দিয়ে আমি আমার সাক্ষাৎকারের শেষ প্রশ্নটা করি যে শিবুদা খুব রিসেন্ট একটা পোস্ট করেছেন তোমাকে নিয়ে, যে পোস্টটা তুমি নিজেও শেয়ার করেছো, যেখানে তুমি একটা খুব সুন্দর কথা লিখেছো যে বনস্পতি হয়ে থেকো। তো শিবুদা একটা কথা লিখেছে যে প্রচার বিমুখ, তুমি সত্যিই প্রচার বিমুখ। তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এবং সোশ্যাল মিডিয়াটা একটা প্রচারের বড় মাধ্যম, তো সেই জায়গা থেকে প্রচার বিমুখ থাকা কতটা সমীচীন? না, আমি মনে হয় ছোটবেলা থেকে একটু ইন্ট্রোভার্ট, মানে খুব ক্লোজ যে বন্ধুরা তাদের সাথে মিশে গেলে তাদের সাথে মানে প্রচণ্ড বন্ধুত্ব হয়ে যায়, তাদের সাথে প্রচুর আড্ডা মারি, ইউনিটেও তাই হয়। কিন্তু আমি খুব একটা ওই সোশ্যাল মিডিয়ায় থাকা বা পোস্ট করা কেন জানি না আমার আসে না বা হয় না, ভালোবাসি না। মানে আমারই মাঝে সাঝে আমারই সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে আমার টিমের অন্যান্য লোকেরা ছবি পোস্ট করে দেয় বা লিখে দেয় যে তুমি একটু করো বলে, ওটা আমার মানে আমি পারি না হয়তো, বা ওটা চরিত্রে আসে না। এবং আমার নিজের মনে হয় যে কেউ যদি ভালো কাজ করে তাহলে তাকে মাটি খুঁড়েও লোকে বার করে আনবে, এটা আমি সবসময় মনে করি। যদি কেউ ভালো কাজ করেন, এবং আমি এখানে একটা কথা বলবো, আমি আরেকজনেরও ছাত্র, তার নাম হচ্ছে নন্দিতা রায়। তার থেকে কম প্রচার মানে তার হিট সংখ্যাটা একবার কেউ ভেবে দেখেছেন? বহুরূপী, রক্তবীজ, বেলা শেষে, বেলা শুরু, প্রাক্তন, পোস্ত, হামি, ইন্ডাস্ট্রিতে খুব কজনের আছে এরকম হিট সংখ্যা। তাকে তো আমি কোনো ইন্টারভিউ দিতে দেখি না, শুধু দেখি সারাদিন উনি কাজ করে যাচ্ছেন। 70 বছর বয়সেও আজকেও এখন শুটিংয়ে দাঁড়িয়ে এই ঠান্ডাতে উনি শুটিং করে যাচ্ছেন। তো আমি তো ওনারও ছাত্র, হয়তো ওই ধারণাটাই আমার মধ্যেও ঢুকে গেছে যে কাজ করে যাও, খালি ভালো কাজ করে যাও। কাজ করলে ওই যে বারবার বলি, যদি লোক হয়, তুমি যদি ভালো টেকনিক্যাল মানে পার্সন হও বা ভালো অভিনেতা হও, তোমাকে লোক মাটি খুঁড়েও বার করে নিয়ে আসবে, ঠিক খুঁজে বার করবে যে না এই ভালো অভিনয় করে, একে দিয়ে হবে। এবং দেখা গেছেও বারবার যে কেউ মানে এরকম আমরা লোককে খুঁজে এনেছি। তাই আমি এটাতে বিশ্বাসী। হয়তো ভুল হতে পারে, আমি মেবি আমার ভাবনাটা ভুল হতে পারে, কিন্তু এটাতে আমি চলি আর কি, আমি অত আসতে পারি না। আমরা সবাই চাই যে সোশ্যাল মিডিয়া না হোক, অরিত্রদা আমাদের শুধু ভালো ছবি উপহার দিক এবং ভালো গল্প শোনাক, সেটা কথা দিচ্ছ তো? হ্যাঁ, আমার কাজ সেটাই আমি করে যাই, চেষ্টা করি। আর এই প্রচারের কথা বললে, যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা এরকমই যে সামনে কয়েকটা টেকনিক্যাল টিমকে, কিছু কিছু লোককে আমরা নিয়ে আসি। যেমন বলি যে ডিরেক্টরকে আনি, এখন একটু হচ্ছে মিউজিকের লোকদের আনা হয়, গাইয়েদের আনা হয়, কিন্তু এর পেছনে কিন্তু আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তারা ছাড়া একটা ফিল্ম দাঁড়ায় না। মানে বলছি, আমরা কটা ক্যামেরা পার্সনের মানে সিনেমাটোগ্রাফারের কথা বলে থাকি, কটা এডিটরের কথা বলে থাকি, কটা সাউন্ড ডিজাইনারের কথা বলে থাকি, যিনি প্রোডাকশনটা সামলাচ্ছেন তার কথাই আমরা কজন বলে থাকি। হ্যাঁ, এরা ছাড়া সিনেমাটাই হবে না। তারাও কিন্তু অনেকের থেকে অনেক বড়, মানে এক একজন এরা যেসব ছবি করেছেন যদি বলি তাহলে মনে হবে যে অনেককেই তাদের পাশে মনে হবে ফিকে আর কি, মানে এত বড় বড় কাজ করছে, কিন্তু আমরা তাদের কথা সত্যি বলি না। তারাও বলতে গেলে, ওই যে বললাম ভালো কাজ করছেন আমরা জানি, আমরাও ডিরেক্ট করতে গেলে জানি যে এই ছবিটা করতে গেলে ওই সিনেমাটোগ্রাফারই পারবেন এটা করতে। ওই যে বললাম, ওটা খুঁড়ে আমরা ঠিক বার করে আনবই না, অবশ্যই সেইটা। এবং আমার ধারণা যে অরিত্র আমাদের যে গল্প শোনাবে আগামী দিনে ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেইটাও দর্শকেরা খুঁজে নেবেন, এবং সেই ছবিতে ঠিক কী ভূতের গল্প বলা হচ্ছে এবং ভূতের গল্প, প্রেম, এই গোটা প্যাকেজটা কিন্তু সরস্বতী পুজোয় দর্শক দেখতে ভীষণ পছন্দ করবেন, তাই তো? একদম।
একদম 3 প্যাকেজ আর কি, সেটা আশা করছি দর্শকদের দেখে ভালো লাগবে। আমাদেরও সেই আশা, আর তোমাকে অনেক শুভেচ্ছা এবিপি লাইভের সঙ্গে এতক্ষণ আড্ডা মারার জন্য। থ্যাংক ইউ। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।